আমরা এখন শুরু করব অর্গাননের 56 নম্বর সূত্র। এই 56 নম্বর সূত্রটা কি হয় আমরা সেটা নিয়ে আলোচনা করব। এই সাময়িক উপকারী, যেটা আমি 55 সূত্রে বলেছিলাম, সাময়িক উপকারী অর্থাৎ প্যালিয়েটিভ মেথড, উপশমকারক। এই সাময়িক উপকারী অ্যান্টিপ্যাথিক, অ্যান্টিওপ্যাথিক প্রথা গ্যালেনের শিক্ষা। এই অ্যান্টিপ্যাথিক ট্রিটমেন্টটা হচ্ছে বহু পূর্বে গ্যালেনের শিক্ষা, ডক্টর গ্যালেন, অ্যালোপ্যাথি, গ্যালেনের শিক্ষা। বিপরীত বিধান, অ্যান্টিপ্যাথি, অপোজিট কিওর, অপোজিট, এই ধারণা করা হয় উপশম করে আমরা আরোগ্য করব। অপোজিট কিওর, অপোজিট, বিপরীত ওষুধ দিয়ে রোগীকে রোগারোগ্য করব। আচ্ছা, বিপরীত বিধান অনুসারে 710 বছর ধরিয়া অনুষ্ঠিত হওয়া, তার মানে 700 বছর ধরে এই গ্যালেন সাহেবের থিওরি অনুসারে এই অ্যান্টিপ্যাথি প্রয়োগ হয়। বলা হচ্ছে, চিকিৎসকগণ আশা করিয়াছিলেন নিমেষের মধ্যে উপকার রূপ ছলনা করিয়া সাধারণের বিশ্বাস লাভ করিবেন। অর্থাৎ গ্যালেন থিওরি অনুসারে অ্যান্টিপ্যাথি ওষুধ দিয়ে রোগীর যে উপশম হয়, তাতে করে তারা ধারণা করে যে আমরা মনে হয় সর্বসাধারণের একটা বিশ্বাসভাজন হইব। সর্বসাধারণ হয় না। যারা সাধারণত চিকিৎসা বিজ্ঞান বিষয়ে বোঝে না, যারা সাধারণত এই সাধারণ জ্ঞানের একটু কম বেশি থাকে, তারা এই সমস্ত বিষয়ে অত মাথা ঘামায় না। কিন্তু যারা গুণীজন আছেন তারা কিন্তু ভাবেন যে না, এইভাবে রোগী কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, ক্রমান্বয়ে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু মূলত এই চিকিৎসা প্রথা যে সকল রোগের ভোগকাল অল্প নয়, তাহাতে কত অনুপকারী ও ক্ষতিকারক তা পরবর্তী অনুচ্ছেদে দেখিতে পাইব। অর্থাৎ বলছে, এই যে অ্যান্টিপ্যাথি, অ্যান্টিপ্যাথি যদিও তরুণ রোগের ক্ষেত্রে কিছুটা প্রযোজ্য হলেও এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, অর্থাৎ পুরাতন রোগে, অর্থাৎ যে রোগ বারবার করে অ্যাপিয়ারেন্স করে। আমি তোমাদের ডিজিজ ক্লাসিফিকেশনের মধ্যে ক্রনিক ডিজিজ নিয়ে বলেছিলাম, সেখানে ক্রনিক ডিজিজ কাকে বলে সেই নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেই পুরাতন রোগের ক্ষেত্রে এই উপশমদায়ক ট্রিটমেন্টটা ভালো নয়। 10 বছর ধরে, 15 বছর ধরে, 20 বছর ধরে থাইরয়েডের ওষুধ খাও, মরা পর্যন্ত খাও, সারবে না। সুগারের ওষুধ মরা পর্যন্ত খাও, সারবে না। বাতের ওষুধ মরা পর্যন্ত খাও, সারবে না। হাঁপানির জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াও, সারবে না। হাই প্রেশারের জন্য বড়ি ক্যাপসুল খেয়েই যাও, সারবে না। তাহলে কি হয়? এই ওষুধগুলি খেলে হয় কি? এই ওষুধগুলি খেলে উপশম হয়, তাৎক্ষণিক উপশম হয়। তাহলে তার পরবর্তী ক্রিয়া কি হয়? পরবর্তী ক্রিয়া, হৃদযন্ত্র আক্রমণ করে, কিডনিটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, রোগীর নার্ভ সিস্টেম গোলযোগ হয়ে যায়, রোগী আরো ক্রমান্বয়ে খারাপ হয়ে যায়। কিন্তু সাধারণ পাবলিক এগুলি ভাবে না। তারা ভাবে 400 সুগার ছিল, 1 সপ্তাহ ওষুধ খেয়ে এটা 150 হয়ে গেছে। থাইরয়েড এত বেশি ছিল, আমার ওষুধ খাওয়ার পরে এখন থাইরয়েডটা কম আছে। বাতের ব্যথায় নড়তে পারছিলাম না, ওষুধ খেয়েছি, খাচ্ছি ডাক্তারবাবুকে দিয়ে, এখন মোটামুটি আমি চলতে ফিরতে পারছি। এই উপশমকারক ট্রিটমেন্ট এর পরবর্তীতে কি হয়? তরুণ রোগে যদিও এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়, কিন্তু পুরাতন রোগে ক্ষতি হয়। কি ক্ষতি হয়? রোগী ক্রমান্বয়ে আরো জটিল থেকে জটিল আকার ধারণ করে। সেগুলি নিয়ে আমাদের 59 নম্বর অনুচ্ছেদে পরবর্তীতে প্রমাণ দিয়ে আছে, 16-18টা প্রমাণ দেওয়া আছে। সেগুলি আমাদের, তা নিয়ে আমরা আলোচনা করব। বলছে, বাস্তবিক অ্যালোপ্যাথি দিকের দ্বারা অনুষ্ঠিত প্রথা সকলের মধ্যে একটি, যাহার সহিত প্রাকৃতিক রোগ যন্ত্রণার একাংশে সুস্পষ্ট সম্বন্ধ আছে। কি সম্বন্ধ আছে? কিন্তু কি প্রকার সম্বন্ধ? বিপরীত সম্বন্ধ আছে। সত্যই ঠিক, সেইটি উপযুক্তের বিপরীত। যেটা উপযুক্ত হওয়া দরকার ছিল তা হয়নি, বিপরীত অবস্থা তৈরি হয়, যেটি যত্নপূর্বক পরিত্যাগ করা উচিত। একজন জ্ঞানী ব্যক্তি একে পরিত্যাগ করা উচিত।
যদি আমরা চিররোগগ্রস্ত রোগীকে প্রতারিত বা উপবাস না করি। তাহলে চিকিৎসক সত্যি যদি খুব জ্ঞানী এবং গুণী হন, তাহলে কিন্তু আমরা বলবেন যে দেখো এইভাবে ট্রিটমেন্ট হলে রোগ কিন্তু স্থায়ী আরোগ্য ভাই হয় না। আমাদের পদ্ধতিতে বা এই অ্যালোপ্যাথি পদ্ধতিতে রোগ তুমি যতই ট্রিটমেন্ট করো না কেন উপশম হবে, বারবার বারবার উপশম হবে, কিন্তু স্থায়ীভাবে রোগী হিসাবে তুমি কিন্তু কখনো আরোগ্য হবে না। আছেন এমন অ্যালোপ্যাথি চিকিৎসক আছেন যারা কিছু কিছু রোগীকে সৎ পরামর্শ দিয়ে বলেন যে আদর্শ কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে দেখবেন আপনি আপনি স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবেন। শুধু আপনার রোগটা ট্রিটমেন্ট হবে এটা নয়, আপনি পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে যাবেন। কিন্তু যারা হোমিওপ্যাথি জানে না, যারা হোমিওপ্যাথি শুনলে নাসিকা কুঞ্চন করে, হোমিওপ্যাথি চিকিৎসককে যে সমস্ত অ্যালোপ্যাথি চিকিৎসক ঘৃণা করে, তারা কি বলবে? না, তারা বলবে না। তারা বলবে আমাদের এটাই চালিয়ে যেতে হবে, আপনাকে চালিয়েই যেতে হবে, চালিয়েই যেতে হবে, মরা পর্যন্ত চালিয়েই যেতে হবে। থাইরয়েড হয়েছে, মরা পর্যন্ত চালিয়েই যেতে হবে। হাই প্রেশার, মরা পর্যন্ত চালিয়েই যেতে হবে। সুগার হয়েছে, মরা পর্যন্ত চালিয়েই যেতে হবে। এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ, মরা পর্যন্ত চালিয়েই যেতে হবে। তাহলে চালিয়ে গিয়ে কি হবে? আমি কিন্তু সেইভাবে সুস্থ মৃত্যুবরণ করতে পারবো না? তা পারবো না। সেখানেও দেখা যাবে আমার নানান ধরনের রোগগুলি পরবর্তীতে এসে উপস্থিত হয়ে যাবে। তাহলে লাভটা কি হলো? আমার লাভটা কি হলো? আরোগ্য, কিওর। এই কিওর সংজ্ঞাটা এনি কাইন্ডস অফ ক্রনিক ডিজিজ অর্থাৎ পুরাতন রোগে আরোগ্য বলে সংজ্ঞাটা অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে নেই। আছে কি? উপশম, ক্ষণেকে উপশম, কদিন, ক ঘন্টা, ক মাস উপশম। ব্যথা রোধ খাবা, খাও, ব্যথা রোধ খেলে ব্যথা তো উপশম হবে, কিন্তু তোমার হৃদযন্ত্র আক্রান্ত হবে। অ্যালোপ্যাথরা বলে ব্যথা রোধ খাবেন না, হার্ট অ্যাটাক করবে। এ কথা অ্যালোপ্যাথদের না, এ কথা হ্যানিম্যানের 79 নম্বর অর্গান অনুচ্ছেদে সে কথা 250-300 বছর আগে হ্যানিম্যান সুন্দর করে বুঝিয়ে গেছেন। তাহলে কি হয়? রোগটা সাপ্রেটিভ হয়, অর্থাৎ রোগের স্থান পরিবর্তন হয়। হাঁটুর বাত হৃদযন্ত্রকে আক্রমণ করে, রোগী আরোগ্য হয় না। তাই উপশমদায়ক ট্রিটমেন্ট ভালো না। তাই আমরা হোমিওপ্যাথি আমাদের হাতেও কিন্তু উপশম হয়। সবসময় যে ওই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট যারা ইঞ্জেকশন দেয়, ট্যাবলেট দেয়, ক্যাপসুল দেয়, তারাই সেই দোষে যদি, তা কিন্তু নয়। আমাদের ওষুধ যদি সিমিলারিটি রোগীর ক্ষেত্রে ব্যবহার না হয়, তাহলে আমাদের ওষুধ দ্বারাও কিন্তু অনেক সময় এই সাপ্রেসড হয়, উপশম হয়। রোগীর জন্য ট্রিটমেন্ট আর রোগের জন্য ট্রিটমেন্ট আলাদা। তাহলে ডিসিমিলিয়ার পদ্ধতি, সেটা যদি হোমিওপ্যাথি চিকিৎসকের হাতে ডিসিমিলিয়ার হয়, সেটাও কিন্তু এই অ্যালোপ্যাথি হয়ে গেল। ডিসিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ প্রয়োগের নাম হচ্ছে অ্যালোপ্যাথি, আর সিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ প্রয়োগের নাম হচ্ছে হোমিওপ্যাথি। তাহলে আমি কি করছি, আমার কি করা উচিত, লোকে কি করছে, অর্থাৎ চোর চুরি করে সে কি শাস্তি পাচ্ছে, তার কি লাভ হচ্ছে, বা সে দশের বা রোগীর কি উপকার করছে, আর আমি কি করছি, আমার কি করা উচিত, এই জ্ঞানটা যদি আমার বিবেকে সাড়া না দেয়, আমার জ্ঞানে যদি সাড়া না দেয়, আমার চেতনা চৈতন্য যদি জাগরিত না হয়, শুধু টাকা চাই আর টাকা চাই, টাকা চাই, টাকা চাই, এই করে করে রোগী মরে যাক, আমার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হোক, তাহলে এটা একটা চিকিৎসা পদবাচ্য নয়। হ্যানিম্যান সাহেব তো অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, তিনি যখন দেখলেন যে এই চিকিৎসা পদ্ধতি, এই অ্যান্টিপ্যাথি ট্রিটমেন্টের বা অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে রোগী আরোগ্য হয় না, রোগী জটিল থেকে জটিল আকার ধারণ করে, তখন উনি ভেবেছিলেন যে এই করে মানুষকে ধোঁকা দেওয়াটা ঠিক না, আমি চিকিৎসা বিজ্ঞান পরিত্যাগ করলাম, আমি অন্য কিছু করে জীবিকা অর্জন করব। বিবেকবান ব্যক্তি না হলে এই পৃথিবীতে বেঁচে থেকে আমার তো মনে হয় কোনো লাভ হয় না। যাক, তাহলে তোমরা খেয়াল করবা,
লোকে কি করে আর তুমি কি করবা, তুমি লোকের মতন করছো কিনা, তোমার পথ হোমিওপ্যাথি কিনা, তুমি হ্যানিমান নির্দেশিত পথ অনুসরণ করে চলছো কিনা, রোগীর মঙ্গল হচ্ছে কিনা, রোগী আরোগ্যের দিকে যাচ্ছে কিনা, এই সমস্ত গুলো তোমাদের জানা উচিত এবং কর্তব্য। ঠিক আছে।